আসসালামু আলাইকুম। ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি তানজিন সুলতানা, সহকারী শিক্ষক, ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব। এই সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়টির দুটি ক্লাস আমি এর আগে উপস্থাপন করেছি। যারা আগের দুটি ক্লাস দেখেছো তারা আমি আজকে কি উপস্থাপন করব সেই সম্পর্কে বলতে পারবে। তোমাদেরকে আমি প্রশ্ন করলেই তোমরাই সেই উত্তরটি দিতে পারবে, আমি সেটা মনে করি। আমরা প্রথম দুটি ক্লাসে আলোচনা করেছিলাম মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে, মৌলিক ও যৌগিক পদার্থের পার্থক্য, আরও অনেক কিছু আলোচনা করেছিলাম। আমি আজকের শিরোনাম তুলে আনার জন্য সেই মৌলিক ও যৌগিক পদার্থের পার্থক্যে কিছু বলি। সেটি হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেউ কেউ বলে দিচ্ছ, অবশ্যই বলতে পেরেছ বা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি কি বলছি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু, এবং মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে অণু। আজ আমি তোমাদের পরমাণু ও অণু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই পাঠ শিরোনামটি আমি তোমাদের মাঝ থেকেই বের করে নিয়েছি। যাই হোক, আমরা জেনেছিলাম পদার্থসমূহকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা হয়। ওই পদার্থের ক্ষুদ্রতম কণার নামটি হচ্ছে পরমাণু। পরমাণুর ইংরেজি শব্দটি হচ্ছে অ্যাটম। তোমরা অ্যাটম বোমার নাম শুনেছ। হ্যাঁ, পরমাণু বোমাটাই হচ্ছে অ্যাটম বোমা, তার ইংরেজিটা হচ্ছে অ্যাটম। যাই হোক, এই পরমাণু কে নামকরণ করেন? এবার আসো তার সম্পর্কে জানি। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণু শব্দটি আবিষ্কার করেন। তিনি গ্রিক শব্দ অ্যাটমস থেকে এই পরমাণু শব্দটি বলেন, অর্থাৎ অ্যাটম শব্দটি আবিষ্কার করেন। এই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে এই পরমাণু সম্পর্কে মতবাদ দেন, অর্থাৎ পরমাণু সম্পর্কে বলেন। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, খ্রিস্টপূর্ব মানে কি? অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মের 400 বছর পূর্বে ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণু সম্পর্কে বলেন। এবারে আসো তার এই মতবাদটি সম্পর্কে আরও দুইজন দার্শনিক দ্বিমত পোষণ করেন, অর্থাৎ তারা ডেমোক্রিটাসের সাথে একমত হতে পারেননি। ডেমোক্রিটাস বলেছিলেন পদার্থসমূহ অবিভাজ্য, অর্থাৎ আর ভাঙা যায় না, পরমাণুসমূহকে আর ভাঙা যায় না। তো তার এই মতবাদটির সাথে দুইজন বিজ্ঞানী যারা হচ্ছেন প্ল্যাটো এবং অ্যারিস্টটল, তারা দ্বিমত পোষণ করেন। অ্যারিস্টটলের মতে
পদার্থসমূহ হচ্ছে অবিচ্ছেদ্য এবং ভাঙনের কোনো সীমা নেই, মানে যতই ভাঙা যাক ভাঙতেই থাকবে পদার্থসমূহ। এই কথাটি বলেন মূলত অ্যারিস্টটল। এরপর একজন বিজ্ঞানী 1803 সালে, যার নাম জন ডাল্টন, তিনি একজন ইংরেজ বিজ্ঞানী ছিলেন, তিনি একটি মতবাদ ব্যক্ত করেন। তার মতবাদটি হচ্ছে পরমাণুবাদ। এই পরমাণুবাদে তিনি বলেন 5টি স্বীকার্যের কথা, যেগুলো তোমাদের বইয়ের 58 পৃষ্ঠায় খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে। তোমাদের সুবিধার্থে আমি আবার একটু বইয়ের থেকে আলোচনা করছি। ডাল্টনের মতে, প্রথম, মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। 2, একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর ও রাসায়নিক ধর্ম একই। 3, একটি মৌলের পরমাণুসমূহ অপর মৌলের পরমাণুসমূহ হতে ভিন্ন রকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন। 4 নাম্বার, যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। বিভিন্ন মৌলের পরমাণুসমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। এবং 5 নাম্বারে তিনি বলেন, একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একে অপরের সাথে যুক্ত হয় বা একে অন্য থেকে আলাদা হয়। এই ছিল জন ডাল্টনের পরমাণুবাদ। তোমরা বই থেকে অবশ্যই এটি পড়ে আরও বিশদভাবে শিখে নেবে এবং মুখস্থ করে নেবে। এবারে আমরা আমাদের আজকের আলোচনায় সাথে মিল রেখে পরমাণু এবং অণু নিয়ে আলোচনা করব। আমরা ডাল্টনের মতবাদ থেকে জানলাম যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই ক্ষুদ্র কণাদেরকে পরমাণু বলা হয়। তবে পরমাণুরা স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না, এরা একের সাথে অন্য যুক্ত হতে চায় এবং যুক্ত হয়ে অণু তৈরি করে। আর এই মৌলিক পদার্থের বেলায় শুধুমাত্র ওই পদার্থের পরমাণুরাই যুক্ত হয়ে অণু গঠন করে। যেমন অক্সিজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন আরেকটি মৌলিক পদার্থ, এই অক্সিজেনই মৌলিক পদার্থ। এখানে একটি অক্সিজেনের পরমাণু, এখানেও একটি অক্সিজেনের পরমাণু মিলে একটি অক্সিজেন অণু তৈরি করে। তোমাদের সুবিধার্থে আমি নিচে বাংলায় লিখে দিচ্ছি, অক্সিজেন পরমাণু। এটি হচ্ছে অক্সিজেন অণু। এখানে অক্সিজেন, দুটি অক্সিজেন একই পদার্থ, অর্থাৎ মৌলিক পদার্থ। অক্সিজেন হচ্ছে একটি মৌলিক পদার্থ। এখানেও অক্সিজেন মৌলিক পদার্থ, কিন্তু অক্সিজেনের একটি অণু, আর এখানে অক্সিজেন আলাদাভাবে পরমাণু। আলাদা আলাদাভাবে অক্সিজেন দুটি পরমাণু মিলে একটি অক্সিজেন অণু তৈরি করে। ঠিক তেমনি তোমরা নাইট্রোজেনের ক্ষেত্রেও একই জিনিস ঘটিত হবে, নাইট্রোজেনের একটি অণু। তেমনি হাইড্রোজেনের বেলায় হাইড্রোজেনের দুইটি পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু গঠিত করে। এখানে আমি তোমাদের জন্য 3টি মৌলিক পদার্থ অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অণু কিভাবে গঠিত হয় সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। এই অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন যেই অণুগুলো, সেগুলো হচ্ছে মৌলিক অণু।
এবার আসো একটি যৌগিক পদার্থ গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবং যার অপর নাম জীবন। আমরা সবাই অর্থাৎ তোমরা সবাই জানো পানির অপর নাম জীবন। এই পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। আমি তোমাদের জন্য নিচে লিখলাম, যেহেতু তোমরা নতুন, এই বিষয়গুলো সম্পর্কে বিশদভাবে জানতে হলে তোমাদের জন্য বাংলা লেখা অবশ্যই জরুরি। এটি হচ্ছে পানির রাসায়নিক সংকেত H2O। একটু আগে তোমাদেরকে আমি হাইড্রোজেনের অণুর কথা বলেছিলাম। এখানে দেখো সেই অণুটি এখানে আছে এবং অক্সিজেন পরমাণু অণু দুটো নিয়েই বলেছিলাম। এটি হচ্ছে অক্সিজেনের মূলত অণু। এই পানিকে যদি আমরা ভাঙি আমরা পাবো কি হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদাভাবে। এখানে হাইড্রোজেন আছে অণু, এখানে অক্সিজেন আছে পরমাণু। এখানে 2 পরমাণু হাইড্রোজেন, এখানে 1 পরমাণু অক্সিজেন। দুটি আলাদাভাবে পরমাণু, কিন্তু এখানে পানি একটি অণু। আলাদাভাবে হাইড্রোজেন হচ্ছে পরমাণু, 2টি পরমাণু, অক্সিজেন হচ্ছে আলাদাভাবে একটি পরমাণু। 2 পরমাণু হাইড্রোজেন এবং 1 পরমাণু অক্সিজেন মিলে গঠিত হয় 1 অণু পানি। তোমরা খুব সুন্দরভাবে বলতে পারবে পানি কিভাবে গঠিত হয়। খুব সহজ প্রশ্ন এবং আমি যেই আলোচনা করেছিলাম খুব সহজেই তোমরা এই প্রশ্নটির উত্তর বের করতে পারবে। আমি আবার তোমাদের কাছে উপস্থাপন করছি, 2 পরমাণু হাইড্রোজেন এবং 1 পরমাণু অক্সিজেন মিলে গঠিত হয় 1 অণু পানি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমাদের জন্য আরও কিছু আলোচনা করছি পরমাণু এবং অণু নিয়ে। পরমাণুসমূহ স্বাধীন অবস্থায় থাকতে পারে না, অণু গঠন করতে চায়, তোমাদের সাথে আগেই আলোচনা করেছিলাম। আর 2 বা ততোধিক পরমাণু মিলে অণু গঠন করে, অর্থাৎ একটি অণু গঠন করতে হলে 2 এর অধিক পরমাণু প্রয়োজন। একই ধরনের পরমাণু মিলে মৌলিক পদার্থের অণু গঠন করে। একই ধরনের পরমাণু অর্থাৎ অক্সিজেনের 2টি পরমাণু মিলে অক্সিজেনের একটি অণু গঠন করে, আর তা হচ্ছে মৌলিক পদার্থের অণু। আশা করছি বুঝতে পেরেছ। আর 2 বা ততোধিক পদার্থের পরমাণু মিলে যৌগিক পদার্থের অণু গঠন করে। আমরা দুটি এর আগে যে আলোচনা করেছিলাম অক্সিজেনের একটি অণু নিয়ে এবং এখানে যৌগিক পদার্থের একটি অণু পানি H2O, সে সম্পর্কে এখনো বোর্ডে লেখা আছে। তো এটা হচ্ছে যৌগিক পদার্থের অণু, আর অক্সিজেনের যে অণুটা ছিল তা হচ্ছে মৌলিক পদার্থের অণু। আর তোমরা জানো পরমাণুতে একটি মাত্র পদার্থ থাকে, অর্থাৎ যে অক্সিজেনের পরমাণুতে উপাদান ওই একটি। আবার অণুতে হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে একটি অণু গঠিত হতে পারে। যেমন এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি আলাদা পরমাণু, কিন্তু এটা হচ্ছে একটি অণু। এরা আলাদাভাবে 2টি পরমাণু, কিন্তু এটা একটি অণু। এটা হচ্ছে যৌগিক অণু। পরমাণুকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন হাইড্রোজেন, ঠিক আছে আমি লিখি। হাইড্রোজেন এটা হচ্ছে প্রতীক, এটা হচ্ছে প্রতীক H, আর বাংলায় যেটা তা হচ্ছে হাইড্রোজেন।
এই হাইড্রোজেনের প্রতীক হিসাবে H, অক্সিজেনের প্রতীক হিসাবে O, নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N, এরকম। অর্থাৎ পরমাণু সমূহকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। ঠিক তেমনি অণুসমূহকে প্রকাশ করা হয় সংকেতের সাহায্যে। সংকেত যেমন H2, এই 2টা হচ্ছে সংকেত, যেই দুটি পরমাণু হাইড্রোজেন, এর নাম আমার লেখা আছে হাইড্রোজেন। আবার অক্সিজেন O2, এটা হচ্ছে নাইট্রোজেন N2। যখন আমরা কোনো প্রশ্নে H2 লেখা থাকবে তাহলে আমরা বুঝতে পারবো এটি হাইড্রোজেনের সংকেত হিসাবে আছে, কিন্তু যখন থাকবে H শুধুমাত্র, তখন শুধুমাত্র আমরা হাইড্রোজেনকে প্রতীক হিসাবেই বুঝতে পারবো। ঠিক তেমনি অক্সিজেন O2 যদি থাকে বা O3 থাকে, যাই থাকে, সেটি হচ্ছে অক্সিজেনের সংকেত। আর নাইট্রোজেনের N2 তাও সংকেত, কিন্তু N হিসাবে থাকলে হচ্ছে নাইট্রোজেনের প্রতীক। অর্থাৎ পরমাণুসমূহকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় আর অণুসমূহকে প্রকাশ করা হয় সংকেতের সাহায্যে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তাই আমি তোমাদের জন্য আজকে বাড়ির কাজ দিব, আর তা হচ্ছে পরমাণু ও অণুর পার্থক্য নির্ণয় করো। আশা করছি তোমরা আমার আজকের আলোচনায় পরমাণু ও অণুর পার্থক্যগুলো খুব সহজেই বের করতে পারবে। যদি আমি আবার পেছনে ফিরে যাই, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পারলাম আবার আলোচনা করি। আমরা পরমাণু কি বা কাকে বলে তা জানতে পারলাম। এই পরমাণুর নামকরণ সম্পর্কে জানতে পারলাম। জানতে পারলাম অণু কাকে বলে। জানতে পারলাম পানির অণু কিভাবে গঠিত হয়। আজকে এ পর্যন্তই। আশা করছি আগামী ক্লাসে তোমরা আমার বাড়ির কাজটি তৈরি করে নেবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।